প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় কৃপায় সকলেই ভালো আছো। আমিও পরম করুণাময় কৃপায় ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অর্থনীতির দ্বিতীয় পত্রের উপরে তোমাদের সাথে আজকে ক্লাস নিই। আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে থাকবো। প্রভাষক দেবনাথ সূত্রধর, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আশা করি ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমরাও আমার সাথে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত দিনগুলোর ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থানের উপর যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ে তোমাদের সাথে আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে সর্বশেষ ক্লাস, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি হচ্ছে আজকে। গত ক্লাসে তোমরা জানো আমরা কাম্য জনসংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক তার পরবর্তী বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব আমরা মেলথাজ এবং কাম্য জনসংখ্যার ভিতরে তুলনামূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং ক্লাস শেষে যদি আমরা সময় সংকুলন হয় তাহলে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। কাম্য জনসংখ্যা তত্ত্ব এবং মেলথাজ জনসংখ্যা তত্ত্বের তুলনা। কাম্য জনসংখ্যা তত্ত্বে এবং মেলথাজ জনসংখ্যা তত্ত্বের ভিতরে যে তুলনামূলক আলোচনা, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ একটি চরম দারিদ্র্যতম অতি জনবহুল দেশ। বর্তমানে এদেশে প্রতি বছর শতকরা প্রায় 1.3 ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1253 জন লোক বসবাস করে। জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। জাতীয়ভাবে এদেশের 20.5% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, অর্থাৎ 20.5% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টা বলতেছিলাম যে কাম্য এবং মেলথাজ জনসংখ্যা তথ্যের ভিতরে সমালোচনা তুলনা করতে গিয়ে যে বিষয়টি আছে, আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কিছুটা তথ্য উপস্থাপন করতেছি। বলতেছি যে বাংলাদেশ হচ্ছে অতি জনবহুল একটি দেশ, যেখানে প্রতি বছর 1.3 ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1253 জন লোক বসবাস করে এবং জীবনযাত্রার মান যেখানে খুবই নিম্ন এবং বলা হচ্ছে যে এই দেশে 20.5% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এরূপ অবস্থায় 2007-08 সাল হতে দেশে আন্তর্জাতিক বাজারে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট দেখা দেয় এবং আফ্রিকা ও আরব দেশগুলোর উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং 2020 সালে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এই পণ্যদ্রব্যের দামের যে অস্বাভাবিক বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি বাংলাদেশের মতো দরিদ্র এবং উন্নয়নশীল বিশ্বের জন্য চরম হতাশাব্যঞ্জক পরিস্থিতির উদ্ভব হয়েছে। অর্থাৎ এই 2020 সালে যখন করোনা মহামারী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই
এই বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো তখন কি হয়েছে, এই পণ্য দ্রব্যের দামের যে অস্বাভাবিক বৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতি, এই আমাদের মতো দরিদ্র দেশগুলো, দরিদ্র এবং উন্নয়নশীল দেশ, বিশ্বের দেশের জন্য চরম হতাশা এবং পরিস্থিতি উদ্ভব হয়েছে। মেলথাজের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে তা আমরা পৃথকভাবে আলোচনা করব। প্রথমেই আসি যে মেলথাজের জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যার পরিস্থিতিটা কীরকম। 1798 সালে মেলথাজ তার এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে বলেছেন যে জনসংখ্যা সম্পর্কে তিনি যে মতবাদ দিয়েছেন সেটিতে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32, 64, এটা হচ্ছে জ্যামিতিক হার, অর্থাৎ জনসংখ্যা এই হারে বাড়ে। এবং খাদ্য উৎপাদন বাড়ে, উনি বলেছেন গাণিতিক হারে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হারে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এভাবেই খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। মেলথাজের তত্ত্বের বিচারে বা ওনার তথ্যের ভিত্তিতে যদি বিচার করা হয় তাহলে বাংলাদেশকে অতি জনবহুল দেশ বলা যেতে পারে। এর কারণ হলো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর 1.37, কিন্তু কৃষির বিভিন্ন উপখাতের মধ্যে শস্য উপখাতে প্রবৃদ্ধি হচ্ছে 0.88%। ফলে যে হারে জনসংখ্যা বাড়ছে খাদ্য উৎপাদন সে হারে বাড়ছে, অর্থাৎ খাদ্য ঘাটতি আমাদের দেশে লেগেই আছে। বাংলাদেশে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি প্রাকৃতিক নিরুদে দেশের অতিরিক্ত জনসংখ্যা নিশ্চিহ্ন হয়নি, যা মেলথাজ আশঙ্কা করেছিলেন। মেলথাজের মতানুসারে প্রাকৃতিক নিরুদের ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য সৃষ্টির কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তার উল্লেখিত প্রাকৃতিক নিরোধ যেমন দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ, আত্মহত্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে প্রায়ই ঘটে থাকে। তারপরে উনি বলেছেন যে বাংলাদেশের স্থূল, আমরা জানি বাংলাদেশের স্থূল জন্মহার প্রতি হাজারে 18.5 এবং স্থূল মৃত্যু হার প্রতি হাজারে 5.1 জন। সুতরাং অন্যান্য দেশের তুলনায় এদেশে জন্ম ও মৃত্যুর হার অধিক। মেলথাজের মতে উচ্চ জন্মহার ও মৃত্যুর হার জনাধিক্যের গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশে মাথাপিছু সর্বনিম্ন পরিমাণ খাদ্য উৎপাদন করতে 1.8 একর জমি প্রয়োজন, কিন্তু মাথাপিছু আবাদযোগ্য জমির পরিমাণ 0.38 একর মাত্র, যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ফলে প্রতিটি মানুষের প্রয়োজন মতো খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে যে কথাটি বলা হয়েছে যে বাংলাদেশের মাথাপিছু আয় 2020 সালে $2000 অতিক্রম করবে, এই লক্ষ্যমাত্রা ছিল। মার্কিন ডলার যা উন্নত দেশের তুলনায় নগণ্য। এছাড়া 1991 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 56.7%, 2016 সালে তা কমে হয় 24.3% এবং 2020 সালে দারিদ্র্যের হার দাঁড়ায় 20.5, চরম দারিদ্র্যের হার হচ্ছে 10.5। বাংলাদেশ বেকার সমস্যায় ভয়াবহভাবে আক্রান্ত। শ্রমশক্তি জরিপ 2016-17 অনুযায়ী এই অর্থ বছরে দেশে বেকারের সংখ্যা 26,77,000। পূর্বের অর্থ বছর শেষে ছিল 25,90,000 এবং 16-17 অর্থ বছরের হিসাব অনুযায়ী উচ্চ শিক্ষিতের মধ্যে বেকারের হার হচ্ছে 11.2%। পড়াশোনা যারা করেনি তাদের মধ্যে বেকারের হার হচ্ছে 1.5%। প্রাথমিক শিক্ষা যারা নিয়েছেন তাদের মধ্যে 2.7%। মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করা বেকারের সংখ্যা প্রায় 15,38,000। এদেশে জনাধিক্য সমস্যা সমাধানের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে সরকার, বিভিন্ন দাতা এবং সামাজিক সংস্থা উৎসাহিত করছে। এর ফলে জন্মহার সাফল্যজনকভাবে হ্রাস পাচ্ছে এবং মেলথাজের যে প্রতিরোধমূলক ব্যবস্থা কিছুটা কার্যকর হচ্ছে। মেলথাজ খাদ্য ও জনসংখ্যা ক্ষেত্রে যে অভারসাম্যের কথা বলেছেন, বাংলাদেশে এই পর্যন্ত খাদ্য ঘাটতি সে কথাই প্রমাণ করে।
এই প্রসঙ্গে স্যামুয়েলসন এর মতে বা তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য যা ম্যালথাজের তত্ত্বেও অনেকখানি মর্যাদা দিয়েছে। অধ্যাপক P.A. স্যামুয়েলসন বলেন, তবুও ভারত ও চীনের মতো জনবহুল দেশসমূহের দিকে তাকালে জনসংখ্যা ও খাদ্যের যে অসামঞ্জস্য দেখা যায় তা এই ম্যালথাজের তত্ত্বে সেই সত্যের বীজ নিহিত আছে তা প্রমাণ করে। উপরের এই বিষয়গুলো থেকে আমরা বলতে পারি, বা এই কারণে আমরা বলতে পারি যে ম্যালথাজের তত্ত্ব অনুসারে বাংলাদেশকে অতি জনবহুল দেশ বলা যেতেই পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কাম্য জনসংখ্যা বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা। কাম্য জনসংখ্যা হচ্ছে, আমরা পূর্বেই বলেছি যে কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী দেশের প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহারের জন্য যে জনসংখ্যা প্রয়োজন তাকে কাম্য জনসংখ্যা বলে। অর্থাৎ একটি দেশের যে পরিমাণ জনসংখ্যা হলে দেশের প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হবে, সেই পরিমাণ জনসংখ্যাকেই ওই দেশের কাম্য জনসংখ্যা বলা হয়। এখন আমরা দেখব যে কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী যে দেশের প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহারের জন্য যে জনসংখ্যা প্রয়োজন তাকে কাম্য জনসংখ্যা বলে। এই তত্ত্ব অনুযায়ী যতক্ষণ পর্যন্ত দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি পেলেও জনাধিক্য ঘটেনি বলে মনে করতে হবে। দেশে যদি কাম্য জনসংখ্যা থাকে তাহলে প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জাতীয় উৎপাদন তথা জনগণের মাথাপিছু আয় সর্বাধিক হয় এবং জীবনযাত্রার মানও সর্বোচ্চ হয়। এছাড়া দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য অপেক্ষা কম হলে সেই দেশকে নিম্ন জনসংখ্যার দেশ ও কাম্য অপেক্ষা বেশি হলে সেই দেশকে অধিক জনসংখ্যার দেশ বলা হয়। কাম্য জনসংখ্যার তত্ত্ব অনুযায়ী আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন যে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও এখনও জনাধিক্যের সমস্যা সৃষ্টি করেনি। তাদের যুক্তিসমূহগুলো এরকম যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অন্য দেশের তুলনায় অধিক হলেও মৃত্যুর হার খুব বেশি, ফলে জনসংখ্যা যতটা বাড়ার কথা ততটা পারে না। বাংলাদেশের মাথাপিছু আয় কম হলেও তা ক্রমশই বেড়ে যাচ্ছে। যেখানে 70-এর দশকের দিকে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ছিল $220 মার্কিন, 90-এর দশকের মাঝামাঝি সময় তা বৃদ্ধি পেয়ে $265 মার্কিন উন্নতি হয় এবং BBS রিপোর্ট অনুযায়ী 2019 অনুযায়ী এদেশের জনগণের মাথাপিছু আয় দাঁড়ায় প্রায় $1,909 মার্কিন। বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান কাঙ্ক্ষিত মানের নয়। দেশের এখনও প্রায় 23.5% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে যে কথাটি বলা হয় যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ না হলেও, অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ না হলেও কয়েকটি, যেমন প্রাকৃতিক গ্যাস, পানি, সামুদ্রিক সম্পদ ইত্যাদিতে বেশ সমৃদ্ধ। অর্থনীতিবিদগণ মনে করেন যে এদেশের অনাবিষ্কৃত ও আবিষ্কৃত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হলে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বাড়বে। প্রিয় শিক্ষার্থী, তারপরে যে বিষয়টি বলা হয়েছে যে বাংলাদেশের জনসংখ্যার আয়তন বিশাল এবং জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হলেও আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। এই বিপুল জনগোষ্ঠী বা জনশক্তি কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে
বিশ্ব চাহিদার আলোকে মানব সম্পদে পরিণত করা সম্ভব হলে তারা সামগ্রিকভাবে দেশের উন্নয়নে অবদান রাখবে। যদিও বর্তমানে দেশের জনগণের মধ্যে বিদ্যমান বেকারত্ব, জীবনযাত্রার নিম্নমান, পুষ্টিহীনতা, রোগ ব্যাধি বিদ্যমান, এমনকি অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা এরূপ মৌলিক চাহিদারও অভাব রয়েছে। তাই অনেক অর্থনীতিবিদ এই কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশকে অতিরিক্ত জনসংখ্যার দেশ বলে বিবেচনা করেন। তবে দেশের এই অনাবিষ্কৃত এবং আবিষ্কৃত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হলে এবং এই বিপুল জনসংখ্যাকে যদি আমরা যথোপযুক্ত শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে রূপান্তর করতে পারি বা করে কৃষির যান্ত্রিকীকরণ, আধুনিকীকরণ, দ্রুত শিল্পায়ন, বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে যখন আমরা দক্ষ ও ন্যায়সঙ্গত বন্টন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলে মাথাপিছু আয় বহুগুণ বৃদ্ধি করা সম্ভব হবে। এর ফলে জনাধিক্যের সমস্যা কিছুটা সমাধান হবে। প্রিয় শিক্ষার্থী, মেলথাজের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের ভিতরে আমরা তুলনা করব। এক, মেলথাজের জনসংখ্যা তত্ত্বে কেবল খাদ্য উৎপাদনের সাথে জনসংখ্যার সম্পর্ক দেখানো হয়েছে। কাম্য জনসংখ্যা তত্ত্বে উৎপাদন, মাথাপিছু আয়, অর্থনৈতিক কল্যাণ, জনগণের সমৃদ্ধি ইত্যাদির সাথে জনসংখ্যা সম্পর্কিত বলে ধরা হয়। তারপরে বলা হয়েছে কৃষিক্ষেত্রে শুধুমাত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর ধরা হয়। মেলথাজের মতে বলা হয় যে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হবে, কিন্তু অন্যদিকে কাম্য জনসংখ্যা তত্ত্বে কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিও কার্যকর বলে স্বীকার করা হয়। তাহলে এখানে আমরা একটি বিস্তর কিছু পার্থক্য পাচ্ছি। অর্থাৎ মেলথাজ বলে যে জনসংখ্যাকে কেবলমাত্র উনি খাদ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত করেছেন, এছাড়া অন্য বিষয়গুলো উপেক্ষিত ছিল। অন্যদিকে কাম্য জনসংখ্যা তত্ত্বে আমরা দেখতে পাই উৎপাদন, মাথাপিছু আয়, অর্থনৈতিক কল্যাণ এবং জনগণের সমৃদ্ধি, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অর্থাৎ উৎপাদন, মাথাপিছু আয়, জনগণের কল্যাণ, অর্থনৈতিক দক্ষতা, জনগণের সমৃদ্ধি, এই বিষয়গুলো স্থান পেয়েছে। এবং মেলথাজ বলেন যে কৃষিক্ষেত্রে শুধুমাত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হবে। অন্যদিকে কাম্য জনসংখ্যা তত্ত্বে বলা হয় যে কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিও কার্যকর হবে। এই বিষয়টিও স্বীকার করা হয়। আবার মেলথাজের মতে বৈদেশিক বাণিজ্য প্রসারের বিষয়ে কোনো ধারণা নেই, কিন্তু কাম্য জনসংখ্যা তত্ত্বে বলা হয় যে বৈদেশিক বাণিজ্যের প্রসারের ফলে দেশের সম্পদের যে বৃদ্ধি ঘটে তা এই তত্ত্বে ধারণা প্রদান করা হয়েছে। মেলথাজ বলেন, মেলথাজ সংকীর্ণ ধারণা দেন এবং পৃথিবীর জনবহুল দেশসমূহের তত্ত্ব গুরুত্বপূর্ণ। আর প্রসারিত ধারণা, কাম্য জনসংখ্যাটি একটি প্রসারিত ধারণা দেয় এবং পৃথিবীর সকল দেশে এই তত্ত্বের গ্রহণযোগ্যতা রয়েছে। মেলথাজের যে ধারণাটি বা তত্ত্বটি সেটি একটি স্থবির ধারণা প্রকাশ পায়। অন্যদিকে এই কাম্য জনসংখ্যা তত্ত্বটি অধিক বাস্তবসম্মত ধারণা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমরা একটি কাজ দিতে পারো। সেই কাজটি হচ্ছে বাংলাদেশের মতো দরিদ্র দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সেটি আলোচনা করো এবং মেলথাজ এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব দুটির মধ্যে কোনটি কীভাবে বাংলাদেশের প্রেক্ষিতে প্রাসঙ্গিক এটি আলোচনা করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশের জনসংখ্যার সম্পর্কেও এই কাম্য জনসংখ্যার বিষয়টি আলোচনা করলাম। আলোচনার এই পর্যায়ে আমরা বাংলাদেশের জনসংখ্যার কাঠামো, বয়স, লিঙ্গ ও ভৌগোলিক এই বিষয়গুলি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে বয়স অনুসারে জনসংখ্যার বন্টন করা হয়েছে, তারপরে করা হয়েছে নারী পুরুষের হিসেবে জনসংখ্যার বন্টন, জনসংখ্যার আয়তন ধরা হয়েছে। বাংলাদেশে 2018 সাল, বর্তমানে 2018 সালের জরিপ এখানে দেওয়া হয়েছে যে যেখানে জনসংখ্যা 16,37,00,000 প্রায়। জনসংখ্যার ঘনত্ব ধরা হয়েছে। জনসংখ্যার ঘনত্ব বলতে দেশের প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে সেই হিসেবকে বোঝায় এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে এই বাংলাদেশ, যার ঘনত্ব প্রায়
153 জন লোক বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে। গ্রাম ও শহরের মধ্যে জনসংখ্যার বন্টন করা হয়েছে এবং পেশাভিত্তিক জনসংখ্যার বন্টন করা হয়েছে। ধর্মের ভিত্তিতে জনসংখ্যার একটি বন্টন দেখানো হয়েছে। তার পরবর্তীতে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে প্রথম বিবাহে গড় বয়স, স্বাস্থ্য এবং সামাজিক সেবা, শিক্ষিতের হার, জনসংখ্যা বৃদ্ধির হার, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও অন্তর্ভুক্ত করা হয়েছে জীবন সম্পৃক্ত পরিসংখ্যান, নির্ভরশীলতার হার, বাসাভিত্তিক জনসংখ্যার বন্টন এবং প্রত্যাশিত আয়ুষ্কাল অনুযায়ী জনসংখ্যার বন্টন, উপজীবিকা ভিত্তিক জনসংখ্যার বন্টন এবং সর্বশেষ যে বিষয়গুলো আলোচনা হয়েছে দারিদ্র্যের মানচিত্র এবং জেলাভিত্তিক জনসংখ্যার একটি বন্টন সেখানে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি আমরা এখন আলোচনা করব। অর্থাৎ এই যে অধিক জনবহুল দেশ, এই দেশের জনসংখ্যা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। 1650 খ্রিস্টাব্দে এই ভূখণ্ড জনসংখ্যা ছিল প্রায় 1 কোটি। এই সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছিল 210 বছর। এরপর এই ভূখণ্ডে জনসংখ্যা দ্বিগুণ হতে সময় লাগে 80 বছর। তারপর 1951 থেকে 1981 সাল অর্থাৎ 30 বছরে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়। এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশের মতো ক্ষুদ্রায়তন এবং সীমিত সম্পদ বিশিষ্ট দেশের জন্য এই পরিস্থিতি নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক। তাই স্বাধীনতার পর তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা প্রণয়ন করেন সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও শিশু স্বাস্থ্য উন্নয়নের ব্যাপক ভিত্তিক কর্মসূচি গ্রহণ করেন, যা 1976 সালে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণকে 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে এই লক্ষ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে অগ্রাধিকার প্রদান করেন। এরপর থেকে এখন পর্যন্ত সরকার দেশীয় এবং দাতা সংস্থার সহযোগিতায় জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের লক্ষ্যে নানারূপ কর্মসূচি গ্রহণ করেছে। যেমন প্রথমে আছে পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা। 1990 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় এবং সেখান থেকে এখন অবধি অর্থাৎ 2021 সালে যে রূপকল্প 21 ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যোগ্য উপযোগী এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ হিসেবে জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়ন চলছে। টেকসই উন্নয়ন লক্ষ্য, যেটাকে বলা হয় এসডিজি, বাস্তবায়নের লক্ষ্যে 2030 সালের মধ্যে সকল শিশুকে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি এবং গুণগত শিক্ষক নিয়োগ 8ম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষাকে উন্নতিকরণ এসব পদক্ষেপ বাস্তবায়ন চলছে। শিশুদের নিকট শিক্ষাকে আকর্ষণীয় এবং বিশ্বমানের করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে লার্নিং চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি মডেল প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন করা হয়েছে এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম করার জন্য স্থায়ী এবং দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি জোরদার করা হচ্ছে। জন উর্বরতার হার, সাধারণ স্বাস্থ্যসেবা উন্নয়ন, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের হার এবং মাতৃ স্বাস্থ্য উন্নয়নে কাজ করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিক চালু করা হচ্ছে এবং জনবল ও অবকাঠামোগত উন্নয়নও কাজ করা হচ্ছে। চিকিৎসা সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। বাংলাদেশের পুষ্টির ক্ষেত্রে এমডিজির লক্ষ্য অর্জন করতে পারেনি, তাই এখন জাতীয় পুষ্টি সেবা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেখানে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে শুরু করে মাতৃদুগ্ধ পানে সচেতনতা বৃদ্ধি, প্রসূতি মা এবং শিশুকে সম্পূরক খাবারের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তীতে সরকার নারী শিক্ষার প্রসারে ব্যাপক অবদান রাখছে এবং ছোট পরিবার গঠন ও জনমত গঠন করা হয়েছে। জনসংখ্যা বিষয়ক শিক্ষাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত এসব কর্মসূচির কার্যকারিতা কতটুকু কীভাবে হচ্ছে সেই ব্যাপারেও সরকার নজরদারি রাখছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার এই পর্যায়ে যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের প্রথমে যে কথাটি বলা হয়েছে, মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যার এই বিষয়গুলো অর্থাৎ কাম্য জনসংখ্যা এবং মেলথাজের জনসংখ্যার চক্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে জনসংখ্যার বিষয়ে সরকারের যে কর্মসূচি অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণের যে বিষয়গুলো সেটিও উপস্থাপন করা হলো এবং বাংলাদেশের যে জনসংখ্যার বন্টন বিষয়গুলো সেগুলো উপস্থাপন করা হলো। এখন আমরা মানব সম্পদ উন্নয়ন নিয়ে একটু ধারণা দেব, সেটি কি, মানব সম্পদ কীভাবে উন্নয়ন করা যায়। অর্থাৎ
মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী গড়ে তোলাকেই বোঝায়। অর্থনীতিবিদগণ মনে করেন ভৌত বা প্রাকৃতিক পুঁজি অর্থাৎ কলকব্জার যন্ত্রপাতি, দালান কোঠা, জমিজমা ও প্রাকৃতিক সম্পদ ইত্যাদিতে বিনিয়োগের মাধ্যমে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় যদি মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সুষ্ঠু বিনিয়োগের দ্বারা দক্ষ, শিক্ষিত ও ট্রেনিংপ্রাপ্ত জনগোষ্ঠী জন্ম না দেওয়া যায়। এই প্রসঙ্গে শুলজের একটি উদাহরণ আমরা এখানে দিতে পারি যে একটি দেশের এরূপ অর্থনীতি রয়েছে যেখানে আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই ভৌত সম্পদ রয়েছে বা অর্থ ও সম্পদের প্রাচুর্য রয়েছে, কিন্তু সে দেশের ট্রেনিংপ্রাপ্ত বা স্কুলে পড়েছে এরূপ একটি লোক নেই। দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে চিন্তা করার মতো ক্ষুদ্র জ্ঞানসম্পন্ন কোনো লোক নেই। প্রত্যেকে নিজ নিজ এলাকায় সীমাবদ্ধ এবং জনগণের গড় আয়ু 40 বছর। নিশ্চিতভাবে এরকম দেশের উৎপাদন ব্যবস্থা মহাধ্বংসে নেমে আসবে। অর্থাৎ অর্থনীতিবিদ অন্যদিকে জেডি সেতি বলেন, মানব সম্পদ উন্নয়নের যদি সামগ্রিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয় তাহলে তা মানুষের ভেতরে বিদ্যমান বুদ্ধিভিত্তিক, কারিগরি, উদ্যোগী এমনকি নৈতিক সামর্থ্যগুলির সর্বাধিক ব্যবহার বোঝায়। এটি নতুন নতুন সামর্থ্য সৃষ্টি বোঝায়। অনুন্নত এবং বিকাশমুখী দেশের মানব সম্পদ উন্নয়ন একটি বহু পার্থিব বিষয়। এসব দেশের বেশিরভাগ মানুষ নিরক্ষর, অদক্ষ ও অনভিজ্ঞ, যা অর্থনীতিতে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অনুন্নত দেশের মানব সম্পদের এই দুরবস্থা সম্পর্কে অর্থনীতিবিদ F.H. হারভিসন বলেন যে উন্নয়নশীল দেশের মানব সম্পদ সমস্যা দ্বিবিধ। এ ধরনের দেশের আধুনিক খাতে এদিকে যেমন দক্ষ ও অনভিজ্ঞ জনসম্পদের অভাব, তেমনি কৃষি এবং ঐতিহ্যবাহী খাতে অতিরিক্ত জনসম্পদের অস্তিত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থী, মানব সম্পদ উন্নয়ন হচ্ছে জনগণ ও সরকারের মধ্যে স্বাধীনতার মধ্যস্থতাকারী একটি প্রক্রিয়া। এর জন্য যেসব সুযোগ সুবিধা রাষ্ট্র বা সরকারকে নিশ্চিত করতে হবে সেগুলো হচ্ছে অর্থনৈতিক সুবিধা, যেমন প্রকৃত আয়, কর্মসংস্থান বৃদ্ধি, খাস জমিতে গরিব মানুষের অধিকার ইত্যাদি। সামাজিক সুবিধা কি? শিক্ষা, স্বাস্থ্য, বৃদ্ধ বয়সে নিরাপত্তা ইত্যাদি। রাজনৈতিক স্বাধীনতার সুযোগ অর্থাৎ মানুষ রাষ্ট্র পরিচালনায় প্রক্রিয়ায় স্বাধীনভাবে অংশ নিতে পারবে। স্বচ্ছতার গ্যারান্টি অর্থাৎ জনগণ রাষ্ট্রের নিকট থেকে যেসব সুযোগ সুবিধা ও সেবা পাবে সে সম্পর্কে তাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়া এবং জনগণের নিকট সম্পদের সুরক্ষা নিশ্চয়তা। মানব সম্পদ উন্নয়নের হাতিয়ার হিসেবে শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। ক্রিয়া ও সাংস্কৃতিক উন্নয়ন মানব সম্পদের উন্নয়ন উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। মানব সম্পদ উন্নয়নের সাথে সম্পৃক্ত নির্দিষ্ট খাতসমূহ হল শিক্ষা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, নারী ও শিশু শিক্ষা, যুব ক্রিয়া উন্নয়ন, সমাজ কল্যাণ এবং সাংস্কৃতিক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, মানব সম্পদ উন্নয়নে 3টি মৌলিক সূচক বিবেচনা করা হয়। এগুলো হলো আয়ুষ্কাল, জ্ঞানার্জন ও শিক্ষার্জন এবং জীবনযাত্রার মান। আয়ুষ্কাল পরিমাপ করা হয় জনগণের জীবন প্রত্যাশা দ্বারা। জীবন প্রত্যাশা বাড়লে বোঝা যায় মানব সম্পদ উন্নয়ন হয়েছে। অন্যদিকে জ্ঞান পরিমাপ করা হয় বয়স্ক শিক্ষার হার ও স্কুল শিক্ষার গড় বয়স দ্বারা। এছাড়া জনগণের জীবনযাত্রার মান পরিমাপে মানুষের যে মাথাপিছু আয়ের ভিত্তিতে ক্রয় ক্ষমতা বা জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয় করা হয়। কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান বাড়লে মানব সম্পদের উন্নয়ন হয়েছে বলে ধরে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা বা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তো আজকের ক্লাসের শেষে আমরা যে বিষয়গুলো তোমাদেরকে আবারও মনে করে দেব। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি যে মেলথাজ এবং কাম জনসংখ্যা তত্ত্বের ভিতরে তুলনা এবং বাংলাদেশের প্রেক্ষিতে কোন তত্ত্বটি আমরা গ্রহণ করতে পারি। পরবর্তীতে আলোচনা করেছে জনসংখ্যার বন্টন তত্ত্ব নিয়ে এবং বন্টন ব্যবস্থাটা নিয়ে। পরবর্তীতে এরপরে আলোচনা করা হয়েছে জনসংখ্যার যে আমরা নিয়ন্ত্রণ কার্যক্রম অর্থাৎ এই অধিক জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ তথা বাংলাদেশের সরকার কিভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়টি উপস্থাপন করেছে। সর্বশেষ যে বিষয়টি উপস্থাপন করা হলো সেটি হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে কিভাবে অধিক জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা যায় সেই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করা হলো। আশা করি তোমরা এখান থেকে সম্যক ধারণা লাভ করতে পারবে। আজকে এখানেই আমরা শেষ করব। তো সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। অবশ্যই বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, এর কোনো ব্যতিক্রম যেন না হয়। তো এভাবেই আমরা করোনা মোকাবেলা করতে পারবো। নিজে সচেতন থাকবে এবং অন্যকে সচেতন করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।